যে সমস্ত স্টুডেন্ট 2026 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের সবাইকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশন চ্যানেলে স্বাগত। 2026 সালের মাধ্যমিকে ইংরাজির যে রাইটিং থাকবে, মানে 3টে করে রাইটিং থাকে এবং প্রত্যেকটির উপরে 10 নম্বর করে ধার্য করা হয়, মোট 30 নম্বরের রাইটিং থাকে। যে 3টে রাইটিং ইংরাজিতে 2026 সালের মাধ্যমিকে আসবে বলে আশা করা হচ্ছে, তার মধ্যে তোমরা শিওর অ্যান্ড স্যাঙ্গুইন থাকতে পারো একটা নোটিশ তোমাদের থাকবে। মানে অন্য কি থাকবে না থাকবে সেটা পরের কথা, কিন্তু একটা নোটিশ তোমাদের অবশ্যই 2026 মাধ্যমিকে থাকবে। এখন থেকে কোন নোটিশগুলো তোমরা খুব ভালো করে তৈরি করবে, মানে কোন ধরনের নোটিশ তোমাদের 2026 জন্য খুব ইম্পর্টেন্ট, সে বিষয়ে একটা অলরেডি সাজেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এর আগের টিউটোরিয়ালে নোটিশ কাকে বলে, নোটিশ লেখার কোনো নিয়ম আছে কিনা, অর্থাৎ কোন কোন নিয়ম বা রুলস এবং কোন কোন টেকনিক আমরা নোটিশ লেখার সময় ফলো করব, সেই নিয়ে আমরা আলোচনাও করেছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে একটা নোটিশের প্যাটার্ন বা ফর্মা শেয়ার করব, যে প্যাটার্ন বা ফর্মাটা খুব সহজেই তোমাদের তৈরি হয়ে যাবে এবং এই ফর্মাটার উপরে যে কোনো নোটিশ তোমরা খুব সহজেই কারোর সাহায্য ছাড়াই খুব সুন্দরভাবে লিখতে পারবে। যে ফর্মাটা তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সহজেই তোমাদের তৈরি হয়ে যাবে, ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট লাগবে, তার বেশি সময় লাগবে না। এবং এই ফর্মার উপরে যে কোনো নোটিশ তোমরা খুব সহজেই নিজেরা লিখতে পারবে, কারোর আর পরে কোনো সাহায্যের দরকার হবে না। তার থেকেও বড় কথা, এই ফর্মাতে তোমরা যদি নোটিশ লেখো, তোমরা পরীক্ষাতে প্রচুর নম্বর পাবে। কেন এই কথা বলছি, এই যে ফর্মাটা এটা টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড। মানে আমি বিগত 22-23 বছর ধরে আমার স্টুডেন্টদেরকে এই ফর্মার উপরে নোটিশ লেখা শিখিয়েছি এবং তারা পরীক্ষাতে এই ফর্মার উপরে নোটিশ লিখেছে এবং তারা প্রচুর নম্বর পেয়েছে। অর্থাৎ এই ফর্মাটা টেস্টেড এবং ট্রাস্টেড এবং খুব সহজেই তৈরি হয়ে যাবে। 5 থেকে 7 মিনিটের বেশি তোমাদের সময়ই লাগবে না এবং তারপরে সমস্ত রকম নোটিশই তোমরা নিজেরা খুব সহজেই লিখতে পারবে। সেরকমই একটা ফর্মা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ওকে, চলো কি লিখেছি, মানে প্যাটার্নটার মধ্যে কি আছে সেটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করি। আমি এখানে বলে দেব, আমি তারপরে তোমাদেরকে কীভাবে বিভিন্ন রকম নোটিশ এই প্যাটার্নের উপর লিখবে সেটাও বলে দেব। তোমরা তারপরে একটা স্ক্রিনশট নিয়ে নিজেরা খাতায় অবশ্যই লিখে নেবে। তারপরেও আমি এই প্যাটার্নটা একটা পিডিএফ আকারে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেব, সেই পিডিএফটাকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো। কিন্তু যেটা বলার, যে তোমরা কিন্তু অবশ্যই এই প্যাটার্নটা বা ফর্মাটাকে তৈরি করে নিও, সময় বেশি লাগবে না, খুবই সোজা। ওকে, এবং তারপরেও খুব সোজা হলেও প্রচুর নম্বর এটাতে কিন্তু ওঠে, ঠিক আছে? এর আগের ক্লাসে আমি যখন নোটিশের রুলস এবং টেকনিক্স নিয়ে আলোচনা করছিলাম, তখন তোমাদেরকে বলেছিলাম যে নোটিশেতে কিছু নির্দিষ্ট রুলস আছে যেগুলো আমাদেরকে অবশ্যই মানতে হয়, যেগুলো না মানলে আমাদের নোটিশটা নোটিশ বলে পরিগণিতই হবে না। আর কিছু টেকনিক্স আছে যেগুলো আমরা মানতেও পারি, নাও মানতে পারি। যদি আমরা সেগুলো না মানি আমাদের নোটিশটা ভুল না। রুলসগুলো যেমন না মানলে আমাদের নোটিশটা ভুল, আমাদের নোটিশটাকে নোটিশ বলে গণ্যই করা হবে না, কিন্তু টেকনিক্স কিছু আছে যেগুলো যদি আমরা মানি আমাদের নোটিশটা অনেক কম্প্যাক্ট হয়, শুনতে ভালো লাগে বা দেখতে ভালো লাগে, নম্বরও একটু বেশি পাওয়া যায়। কিন্তু সেগুলো যদি আমরা না মানি, সেগুলো যদি আমরা ভুলে যাই, সেগুলো যদি আমাদের নোটিশের মধ্যে না থাকে, আমাদের নোটিশটাকে কেউ ভুল বলতে পারবে। আগের দিন নোটিশের সংজ্ঞা প্রসঙ্গে আমি তোমাদেরকে বলেছিলাম, নোটিশ ইজ আ রিটেন ডকুমেন্টস গিভেন বাই আ সুপিরিয়র টু হিজ ইনফিরিয়র ফর এনি পার্টিকুলার পারপাস। নোটিশ ইজ আ রিটেন অর্ডার গিভেন বাই আ সুপিরিয়র টু হিজ ইনফিরিয়র ফর এনি পার্টিকুলার পারপাস। নোটিশ বা বিজ্ঞপ্তি হলো সেই জিনিস যা কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা অধস্তন কর্তৃপক্ষকে লিখিত আকারে দেবে। 3টি ইম্পর্টেন্ট জিনিস আমি নোটিশের ক্ষেত্রে বলেছিলাম, যে নোটিশ মাস্ট বি রিটেন, নোটিশ সবসময় লিখিত হতে হবে, মৌখিক নোটিশ বলে কিছু হয় না। নোটিশটা সবসময় সুপিরিয়র বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে তার অধস্তন বা ইনফিরিয়রের কাছে যেতে হবে। আর 3 নম্বর যে পয়েন্টটা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে, নোটিশ যতই একটা নির্দেশ হোক, নির্দেশের মধ্যে একটা অনুরোধের সুর থাকে, কিন্তু ইটস অ্যাক্টস অ্যাজ অ্যান অর্ডার। নোটিশ একটা আদেশ রূপে কাজ করে। তার কারণ কি, যে নোটিশ যেহেতু সুপিরিয়র বা ঊর্ধ্বতনের কাছ থেকে তার অধস্তন বা ইনফিরিয়রের কাছে যায়, সেই জন্য যতই এটা অনুরোধের সুরে বলা হোক, এটা আসলে একটা আদেশ রূপে কাজ করে। এই 3টে জিনিসকে মনে রেখে
রেখে আমাদেরকে নোটিশ লিখতে হয়। নোটিশ লেখার সময় সবসময় দুটো জিনিসকে খেয়াল রাখবে যে নোটিশ আমরা সাধারণত ফিউচার টেন্সে লিখি এবং নোটিশ লেখার সময় প্যাসিভ ভয়েসের ব্যবহার করা হয়। নোটিশ আমরা সাধারণত ফিউচার টেন্সে লিখি, তার কারণ হচ্ছে নোটিশ হচ্ছে কোনো ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে তার জন্য ইনফরমেশন দেওয়া। কিছু একটা ঘটনা কয়েকদিন পরে ঘটবে সেটা যাতে জনগণ জানতে পারে তার জন্য নোটিশ দেওয়া হয়। এই জন্য নোটিশটাকে আমরা ফিউচার টেন্সে লিখি। আর নোটিশ যখন আমরা লিখব তখন আমরা প্যাসিভ ভয়েসের ব্যবহার করব। প্যাসিভ ভয়েসের ব্যবহার কেন করব? অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে যেখানে ডিরেক্ট স্পিচের ব্যবহার, কিন্তু আমরা আগেই বলছিলাম যে নোটিশ যদিও এটা একটা আদেশ রূপে কাজ করে, কিন্তু নোটিশ হচ্ছে অ্যাকচুয়ালি একটা নির্দেশ বা অনুরোধ। যখনই কিছু অনুরোধের আকারে বলা হয় সেটাকে প্যাসিভ ভয়েসে লিখতে হয়। নোটিশ লেখা হয় প্যাসিভ ভয়েসে, কিন্তু ইট অ্যাক্টস অ্যাজ অ্যান অর্ডার। চলো এরপরে তোমাদের সঙ্গে আমি নোটিশের প্যাটার্নটা শেয়ার করি এবং দেখি যে সমস্ত রুলস এবং টেকনিক্সগুলো আমরা আমাদের নোটিশের যেগুলো থাকে আমরা আলোচনা করেছিলাম আগের ক্লাসে, সেগুলো সব আমাদের এই নোটিশের প্যাটার্নের মধ্যে আছে কিনা এবং কিভাবে আমরা এই প্যাটার্নেতে সমস্ত রকম নোটিশগুলোকে লিখব। ওকে, দেখো আগের ক্লাসে নোটিশ নিয়ে আলোচনা করার সময় আমি যেটা 1 নম্বরে থাকে বলেছিলাম এবং সেটা বলেওছিলাম যে সেটা কিন্তু কোনো নিয়ম না বা রুলস না, কিন্তু সেটা একটা টেকনিক। সেটা কি? সেটা হচ্ছে একদম নোটিশের প্রথমেই যে সংস্থা নোটিশটা দিচ্ছে তার নামটাকে মেনশন করা। এটা কিন্তু কোনো রুল না, এটা যদি তোমরা ভুলে যাও তোমাদের নোটিশটা ভুল হবে না, কিন্তু এটা যদি তোমরা দাও তোমাদের নোটিশটা আরও দেখতে সুন্দর হবে এবং নোটিশটা অনেকটা কম্প্যাক্ট রূপ নেবে। সেটা কি? সেটা হচ্ছে নোটিশের একদম প্রথমে আমরা যে সংস্থা বা যে অর্গানাইজেশন নোটিশটা দিচ্ছে তার নামটাকে মেনশন করো। ধরো কোনো ক্লাব নোটিশ করছে, ধরো এবিসি ক্লাব নোটিশ করছে, তুমি উপরে লিখলে এবিসি ক্লাব, ঠিক আছে। আমি অবলিক দিয়ে দেখো XYZ হাই স্কুল লিখেছি, ধরো XYZ হাই স্কুল নোটিশ করছে, আমি তখন আর এবিসি ক্লাবটা হবে না, আমি এই জন্যই অবলিক দিয়ে রেখেছি যে ধরো যদি কোনো ক্লাব নোটিশ করে, এবিসি ক্লাব নোটিশ করছে, তুমি উপরে সুন্দর করে লিখলে। এটা আমি দুটোকে নিয়ে এরকমভাবে লিখেছি, কিন্তু তখন একটাই লিখবে, তোমরা তো একটাই লিখতে হবে, কাজে এবিসি ক্লাব সুন্দর করে বড় বড় করে অল ক্যাপসে লিখলে, অথবা XYZ হাই স্কুল ধরো যদি স্কুল নোটিশ করে সুন্দর করে লিখলে এবং তার নিচে দাগ দিলে মানে আন্ডারলাইন করলে। এটা যে আলাদা সেটাকে বোঝানোর জন্য। এটা কিন্তু আমি বারবার করে বলছি এটা রুলস না, এটা একটা টেকনিক। যদি ইনকেস তোমরা ভুলে যাও এর জন্য কোনো নম্বর বাদ যাবে না, কিন্তু যদি তোমরা এটা রাখো, যেহেতু টোটাল নোটিশটা দেখতে বা শুনতে ভালো লাগে, হাফ নম্বর অ্যাড হয়, ঠিক আছে। না লিখলে নোটিশটা ভুল না, কিন্তু যদি তোমরা মেনশন করতে পারো হাফ নম্বর তোমাদের পরীক্ষার খাতায় অ্যাড হবে, এটা খেয়াল রেখো। এইটা আমরা প্রথমে লিখছি, স্কুল বা যে প্রতিষ্ঠান বা ক্লাব যারা নোটিশটা করছে তাদের নামটা দিচ্ছি এবং সেটা অল ক্যাপসে লিখছি, ঠিক আছে, এবং আন্ডারলাইন করছি। এরপরে আসি এই এবিসি ক্লাব বা XYZ হাই স্কুলের ব্যাপারটা কি, মানে কোনো ক্লাবের নাম না দিয়ে এবিসি ক্লাব কেন? দেখো এই এবিসি ক্লাব বা XYZ হাই স্কুল মানে হচ্ছে এবিসি ক্লাব যে কোনো একটা ক্লাব, XYZ হাই স্কুল যে কোনো একটা হাই স্কুলের নাম। ধরো হাই স্কুলটা হচ্ছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, সেখানে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল লিখতে তার বদলে তুমি লিখলে XYZ হাই স্কুল। ধরো ক্লাবটার নাম হচ্ছে নবীন সংঘ, তুমি লিখতে এখানে নবীন সংঘ, তার জায়গায় তুমি লিখলে এবিসি সংঘ বা এবিসি ক্লাব। পরীক্ষার একটা ডেকোরাম আছে, আমরা বলি এক্সামিনেশন ডেকোরাম, এবং যেহেতু এই নোটিশটা তোমরা লিখবে, স্টুডেন্টরাই লিখবে, বোর্ডের পরীক্ষাতে স্টুডেন্ট তার পরিচিতি প্রকাশ করবে না, মানে এটা আমরা এক্সপেক্ট করি এবং এটা এক্সামিনেশন ডেকোরাম যে বোর্ডের পরীক্ষাতে স্টুডেন্ট তার পরিচিতি প্রকাশ করবে না। সেটা সে কোন স্কুলে পড়ে সেটাও সে প্রকাশ করবে না, কোন অঞ্চলে থাকে, মানে ক্লাব মানে কোনো একটা পার্টিকুলার অঞ্চল, সেই অঞ্চলের নামও প্রকাশ করবে না। এই জন্য এবিসি ক্লাব XYZ হাই স্কুল, মানে এটা XYZ ক্লাব এবিসি হাই স্কুল হতে পারে, এই সমস্ত ডিজিটগুলো রাখা হয়, মানে এটার মাধ্যমে বোঝানো হয় যে কোনো একটা ক্লাব বা যে কোনো একটা স্কুল। কোন স্কুল বা কোন ক্লাব সেটা ইম্পর্টেন্ট না, তুমি এই টেকনিকটা জানো কি না, কীভাবে এটা লিখতে হয় সেটা তুমি জানো কি না, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই এবিসি ক্লাব বা XYZ হাই স্কুল এরকম দিলেই যিনি এক্সামিনার তিনি বুঝে যাবেন যে তুমি ব্যাপারটা সম্পর্কে অবহিত আছো।
ওকে, এরপরে যেটা সেটা কিন্তু নিয়ম, সেটা আমাদেরকে দিতেই হবে, সেটা ছাড়া নোটিশ বলে গণ্য হবে না। সেটা কি আমি বলেছি যে নোটিশটাকে, আরেকটা কথা বলে নিই, আমি বলেছি মানে এটাও একটা টেকনিক, এটা যদি তুমি ভুলে যাও অসুবিধার কিছু নেই। সেটা হচ্ছে গোটা নোটিশ শেষ হওয়ার পরেই দেবে, মানে গোটা নোটিশটার চতুর্দিকে একটা বক্স করে দেবে। এটা একটা টেকনিক, তুমি দিতে পারো, দিলে দেখতে সুন্দর লাগে, কম্প্যাক্ট লাগে, না দিলে তার জন্য কোনো নম্বর বাদ যায় না। ঠিক আছে, এই দেখো আমি চতুর্দিকে একটা কালো রঙের বক্স করেছি, চতুর্দিকে আমি একটা কালো রঙের বক্স করেছি, মানে আমি বাই কালারের করেছি, তোমাদেরকে বাই কালার করতে হবে না, তোমরা যে কালারের পেনেতে লিখছো সেই কালারেই করবে। আমি এটা তোমাদের বোঝার সুবিধার জন্য এই কালো রঙের একটা বক্স করেছি। ইনফ্যাক্ট বললাম তো, বক্সটা যদি তুমি নাও দাও তাতেও অসুবিধা কিছু নেই, তবে বক্সটা দিলে বেশ সুন্দর একটা খাঁচার মধ্যে রয়েছে, দেখতে ভালো লাগে, একটা নোটিশ একটা জায়গাতে রয়েছে, এটা বোঝা যায়, এই জন্য দেখতে ভালো লাগে। এটা একটা নোটিশের পাতা, উপরে আমরা এই ক্লাবের নামটাকে বা স্কুলের নামটাকে মেনশান করলাম। তারপরে কি করতে হবে, যেটা ম্যান্ডেটরি আমাদেরকে লিখতেই হবে, যেটা না লিখলে আমাদের নোটিশটাকে নোটিশ বলেই ধরা হবে না, সেটা কি খাতার ঠিক মাঝে, মানে ওই নোটিশের যে জায়গাটা তুমি নিচ্ছ তার ঠিক মাঝামাঝি NOTIC অল ক্যাপসে লিখে আন্ডারলাইন করতে হবে। এইটা কিন্তু করতেই হবে, এইটা ছাড়া কিন্তু আমাদের নোটিশটা নোটিশ বলেই গ্রাহ্য হবে না। কি করতে হবে, NOTIC অল ক্যাপসে লিখে আন্ডারলাইন করতে হবে। সেকেন্ড যে নিয়মটা আমাদেরকে মানতেই হবে সেটা হচ্ছে, এটার পরেই আমরা নোটিশের একদম শুরুর ডান দিকের কোণে অথবা নোটিশ শেষের বাঁ দিকের কোণে নোটিশের ডেটটা দেব। নোটিশ শুরুর ডান দিকের কোণেও দেওয়া যায়, মানে এই নোটিশ কথাটা লেখার পরে ডান দিকের কোণেও দেওয়া যায়, এবং নোটিশ শেষের বাঁ দিকের কোণেও দেওয়া যায়। তবে এইটাকে দেখতে বেশি ভালো লাগে, এই জন্য সাধারণত বইগুলোতে নোটিশ শুরুর ডান দিকের কোণেতেই ডেটটা দেয়। ঠিক আছে, দেখো ডেটেতে আমি একটা আন্ডারলাইন করে রেখেছি। এই আন্ডারলাইনটা কেন করেছি, এটা কিন্তু আন্ডারলাইন, এই দুটোতে যেমন আন্ডারলাইন করতে হয়, এইটা এবং এটাতে আন্ডারলাইনটা করতে হয়, কিন্তু এইগুলো ইনফ্যাক্ট আন্ডারলাইন না, এটা হচ্ছে ব্ল্যাঙ্কস। আমি একটা ব্ল্যাঙ্কস দিয়ে রেখেছি, মানে এখানে তোমাকে নোটিশের ডেটটা দিতে হবে। যেদিন তুমি তোমার নোটিশটা লিখবে সেই ডেটটা, সেদিনের ডেটটা এখানে তুমি দেবে। নোটিশের ডেটের ক্ষেত্রে আমি অলরেডি বলেই দিয়েছি যে কোনো ঘটনা যেদিনকে অ্যাকচুয়ালি ঘটবে তার 3 থেকে 15 দিন আগে তোমরা তোমাদের নোটিশের ডেট দেবে। ধরো কোনো ক্লাব থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, যেটা 20 তারিখে হবে। 20শে এপ্রিল 2025-এ কোনো ক্লাব থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তাহলে আমি আমার নোটিশের ডেটটা কবে দেব, আমি আমার নোটিশের ডেটটা দেব সেই ঘটনাটা যেদিনকে ঘটবে তার 3 দিন থেকে তারও 15 দিন আগে পর্যন্ত যে তারিখটা, তার মধ্যে আমি আমার নোটিশের ডেটটা দেবো। মানে 20 তারিখে যদি কোনো ঘটনা ঘটে তার 3 দিন আগে মানে হচ্ছে 17 তারিখ, হয় 17 থেকে এবং 15 দিন আগে মানে হচ্ছে ওই 5 তারিখ, মানে 17 থেকে 5 তারিখের মধ্যে, এই রেঞ্জটার মধ্যে আমি আমার নোটিশের ডেটটা দেব। তার বেশি দিন দিলে লোকেরা ভুলে যাবে, আর যদি ওই 3 দিনের আগে নোটিশ ডেট দেওয়া হয় লোকেরা প্রস্তুত হওয়ার সময় পাবে না। আমাদের নোটিশ লেখার উদ্দেশ্য তো কোনো লোককে কোনো একটা জিনিসকে ইনফর্ম করা এবং তারা যেন সেই ব্যাপারটা সম্পর্কে প্রস্তুত হয় সেটাকে মেনটেন করা। কাজেই যদি আমরা 3 দিনের আগে দিই লোকেরা প্রস্তুত হওয়ার সময় পাবে না, আর 15 দিনের আগে দিলে লোকেরা ভুলে যাবে। কাজেই আমরা নোটিশের ডেটটাকে মোটামুটি 3 থেকে ওই 15 দিনের রেঞ্জের মধ্যে রাখার চেষ্টা করবে। আমি বলবো ওই 15 দিনে যাওয়ার দরকার নেই, 3 থেকে 7 দিনের রেঞ্জে তোমরা তোমাদের নোটিশের ডেটটা রাখবে। 3 থেকে 7 দিনের রেঞ্জে তোমরা তোমাদের নোটিশের ডেটটা রাখবে। ধরো 20 তারিখে কোনো একটা ঘটনা ঘটছে, মানে আমি ধরেই নিচ্ছি যে 20 তারিখে একটা ঘটনা ঘটছে, তার 7 দিন, ম্যাক্সিমাম 7 দিন মানে কত, 13 তারিখ। 13 তারিখে আমি আমার নোটিশের ডেটটা দেবো, মানে আমি আমার নোটিশটা করব 13 তারিখে, আর যে ঘটনাটা ঘটবে মানে আমার নোটিশের মধ্যে যে ঘটনার কথা বলা থাকবে সেই ঘটনাটা হবে 20 তারিখে। মানে এই 7 দিনের রেঞ্জটা আমি মেনটেন করব, 3 থেকে 7 দিন, 3 থেকে 15 দিন পর্যন্ত করা যায়। এমার্জেন্সি নোটিশের ক্ষেত্রে 24 ঘন্টা আগেও নোটিশ দেওয়া যায়, কিন্তু আমাদেরকে তো সেরকম কোনো নোটিশ দেবে না। আমাদের নোটিশটা যেন লোকেরা তৈরি হওয়ার সময় পায় সেটা আমরা খেয়াল রাখবো। কাজে এই যে জায়গাটা এখানে এটা কিন্তু ব্ল্যাঙ্কস দিয়ে রেখেছি, মানে যখন যে ডেট, অনেক সময় প্রশ্নের মধ্যে ডেট মেনশন করা থাকে যে ওই দিন কোনো ঘটনা ঘটবে, তুমি একটা নোটিশ দাও। 15ই আগস্ট রক্তদান শিবিরের আয়োজন করা হবে, তুমি নোটিশ দাও। তোমাকে কিন্তু তখন বুদ্ধি খাটিয়ে নোটিশের ডেটটাকে
তৈরি করে নিয়ে লিখতে হবে। অনেক সময় ডেট মেনশন করে দেওয়া থাকে, অনেক সময় ডেট মেনশন করা থাকে না। যে কোনো একটা ডেট বসিয়ে মানে কোনো একটা দিনকে তোমাদেরকে নিজেদেরকেই নির্বাচন করতে হবে। কোনো একটা ঘটনা, ধরো রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে, বা কি বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করা হচ্ছে, কি ফ্রি বুক ডিস্ট্রিবিউশনের আয়োজন করা হচ্ছে, সেই ডেটটাকে তোমাদেরকেই নিজেদেরকেই হয়তো তৈরি করতে হবে। সেই ডেটটা নিজেরাই যখন যে ডেটটা অ্যাকচুয়াল ঘটনাটা ঘটবে সেটাকে তোমরা মনে করবে, তার 3 থেকে 15 দিনের মধ্যে এখানে ডেটটা দিও। এই জন্য এই জায়গাটাকে আমি এরকম মানে বোঝানোর জন্য যে তোমাদেরকে এখানে ডেটটা কিন্তু প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু ম্যান্ডেটারি পার্ট। তাহলে এটা হলো একটা ম্যান্ডেটারি পার্ট, মানে এটা হচ্ছে রুলস। এইখানে এটা হলো রুলস। এরপরে আর প্রথমেরটা এখানে টেকনিক টি দিলাম। এরপরে যেটা আছে সেটাও কিন্তু একটা টেকনিক। সেটা যদি ইনকেস তোমরা ভুলে যাও অসুবিধার কিছু নেই, তবে রাখলে বেশি ভালো। রাখলে হাফ নম্বর করে বাড়ে, আর ভুলে গেলে বাদ যায় না। কিন্তু ওই সমস্ত জিনিসের উপরে তো একটা নম্বর থাকে, সেই নম্বরটা পাওয়া যায় না। কিন্তু সেটা ভুল না। যেটা আমার বলার কথা যে এইগুলো না লিখলে যেমন গোটা নোটিশটাই ভুল, কিন্তু এইগুলো না লিখলে নোটিশটা ভুল না। কি সেটা আমি আগেই বলেছি, নোটিশে কোনো টাইটেল বা নাম থাকে না, কিন্তু অনেক সময় যে সাবজেক্ট ম্যাটার, সেই সাবজেক্ট ম্যাটারটাকে সংক্ষেপে নোটিশের একদম শুরুর আগে হয় 3rd ব্র্যাকেট বা 1st ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। সাবজেক্ট ম্যাটার মানে যে বিষয়ের উপর নোটিশটা লিখতে হবে সেটাকে উইদিন 1st ব্র্যাকেট বা উইদিন 3rd ব্র্যাকেটের মধ্যে নোটিশ শুরুর আগে লিখতে হয়। দেখো এখানে আমি শুধু সাবজেক্ট বলে লিখে রেখেছি, ঠিক আছে? সাবজেক্ট বলে লিখে রেখেছি এবং একটা 3rd ব্র্যাকেট দিয়ে রেখেছি। এবং সেটা কোথায় হবে? এই ডেটের পরে, কিন্তু ডেটের পরে দেখো, এবং ওই ঠিক মাঝখানেতে সাবজেক্টটুকু লিখবে, এবং শুধু সাবজেক্টটুকুই লিখবে, ওইটুকুই। কারণ নোটিশে কোনো টাইটেল থাকে না, তুমি সাবজেক্ট দিতেও পারো নাও দিতে পারো, এটা একটা টেকনিক। এবং সেখানে তুমি কী লিখবে? তুমি ধরো রক্তদান শিবিরের আয়োজন, তুমি লিখলে ব্লাড ডোনেশন ক্যাম্প। ধরো বৃক্ষরোপণ, তুমি লিখলে ট্রি প্ল্যান্টেশন। ধরো ডেঙ্গু ম্যালেরিয়া স্কুল থেকে ডেঙ্গু ম্যালেরিয়া প্রিভেনশন ক্যাম্প হচ্ছে, তুমি লিখলে ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প বা ম্যালেরিয়া প্রিভেনশন ক্যাম্প, ঠিক আছে? ধরো স্কুল থেকে ফ্রি বুক ডিস্ট্রিবিউশন হচ্ছে, তুমি লিখলে ফ্রি বুক ডিস্ট্রিবিউশন ক্যাম্প। শুধু সাবজেক্টটাকে তোমরা উইদিন 3rd ব্র্যাকেট বা 1st ব্র্যাকেটের মধ্যে নোটিশ শুরুর আগে মেনশান করতে পারো। করলে ভালো, একটু বেশি নম্বর পাওয়া যায়। না করলে নোটিশ ভুল না। ওকে, তাই এইগুলো গেল। এরপরে আমরা আমাদের মূল নোটিশটা শুরু করব, এবং মূল নোটিশটাতে কী লিখব সেটা একবার দেখে নাও। আমি খুব ছোট করে এই নোটিশটা লিখিয়েছি। ছোট করে নোটিশ মানে নোটিশ কিন্তু যত তুমি কম্প্যাক্ট লিখবে তত ভালো। কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার অধস্তনকে এই নোটিশের মাধ্যমে কোনো ইম্পর্ট্যান্ট ইনফরমেশান শেয়ার করে, অর্থাৎ নোটিশের আসল উদ্দেশ্য হচ্ছে ইম্পর্ট্যান্ট ইনফরমেশানকে শেয়ার করা, যেটা ঊর্ধ্বতন তার অধস্তনকে জানায়। ঊর্ধ্বতন কিন্তু অধস্তনের সঙ্গে মোটেই গল্প করার জন্য নোটিশ লেখে না, কাজে নোটিশটা কোনো গল্প না। এখানে তুমি যত কম কথায় যে জিনিসগুলো জানানোর দরকার সেই ইনফরমেশানগুলো তুমি যদি দিয়ে দিতে পারো, যত কম কথায় যত ক্রিপস তুমি দিতে পারবে, তত তোমার নোটিশ উন্নত, ঠিক আছে? কাজেই নোটিশে অনেক কিছু লিখতে হবে, বিশাল বড় একটা নোটিশ লিখে খাতা ভরাতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার না। তুমি যত সংক্ষেপে যেগুলো দরকারি ইনফরমেশান সেগুলো তুমি ঠিকমতো দিতে পারছো কিনা সেটাই কিন্তু নোটিশের উদ্দেশ্য। আর নোটিশের যেটা বিষয়বস্তু তার উপরে ম্যাক্সিমাম 1 থেকে 2 সেন্টেন্স, খুব বেশি হলে 3টে সেন্টেন্স, তার বেশি লেখার কোনো দরকার নেই। মানে অনেক বইতে নোটিশ একটা নোটিশ মোটামুটি 1 পাতা ধরে থাকে, অত কিচ্ছু লেখার দরকার নেই, ঠিক আছে? বেশি লেখার জন্য নোটিশে কিন্তু নম্বর বাড়ে না। নোটিশ যত তুমি কম্প্যাক্ট লিখতে পারবে ততই তোমার নোটিশের গ্রহণযোগ্যতা বেশি। আমিও দেখো খুব ছোটোই নোটিশ লিখেছি, মানে এত বড় বড় করে লিখেছি, তারপরে 3-4টা লাইন হয়েছে। আর এখানে 2-1টা সেন্টেন্স নিজেকে লিখতে হয়। কীভাবে লিখতে হবে না লিখতে হবে সেগুলোও বলে দিচ্ছি। চলো এবার ফর্ম্যাটটা দেখে নিই কী আছে। প্রথমে নোটিশ শুরু করবে অল দ্য ড্যাশ অফ ড্যাশ, এই ড্যাশের প্রথম ড্যাশেতে যাদের জন্য নোটিশ তাদের কথাকে এখানে মেনশন করতে হবে। পরীক্ষার প্রশ্নে এসেছে যে তুমি তোমার অঞ্চলে যে ক্লাব রয়েছে সেই ক্লাবের প্রেসিডেন্ট, এবং তোমার ক্লাব থেকে একটা বৃক্ষরোপণের আয়োজন করা হয়েছে কোনো একটা নির্দিষ্ট তারিখে। তুমি ক্লাবের সদস্যদেরকে
সেই বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং বৃক্ষরোপণে সেই প্রোগ্রামে তারা যেন অংশ নেয় তাই জানিয়ে একটা নোটিশ লেখো। ঠিক আছে, এরকম ধরো একটা পরীক্ষায় পড়েছি। তাহলে কাদের জন্য, মানে তুমি তো নোটিশটা লিখছো, তুমি ক্লাবের প্রেসিডেন্ট, কাদের জন্য নোটিশটা লেখা হচ্ছে? তোমার ক্লাবের মেম্বারদের জন্য। তাহলে যাদের জন্য নোটিশ তাদের কথা এই প্রথম গ্যাপটাতে লিখতে হবে। অল দা কাদের জন্য? ক্লাব মেম্বার্স। কোথাকার ক্লাব মেম্বার্স? ধরো এবিসি ক্লাবের তুমি প্রেসিডেন্ট, এবিসি ক্লাবের মেম্বারদেরকে তুমি লিখছো, তাহলে কি লিখবে? অল দ্য মেম্বার্স অফ এবিসি ক্লাব, অল দ্য মেম্বার্স অফ এবিসি ক্লাব তুমি লিখলে। ধরো তাহলে প্রথমে কি দিলে? অল দ্য মেম্বার্স, যেহেতু ক্লাব মেম্বার্সদেরকে বলা হচ্ছে, তারপরে ক্লাবটার নাম মেনশন করে দিলে এবিসি ক্লাব। প্রশ্ন দেওয়া আছে তুমি কোনো স্কুলের হেডমাস্টার মশাই এবং তোমার স্কুল থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, তুমি স্কুলের স্টুডেন্টদেরকে সেই বিষয়ে মানে রক্তদানের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব জানিয়ে এবং তারা যেন সেই নির্দিষ্ট দিনে রক্ত দিতে আসে সেই মর্মে একটা নোটিশ করো, এরকম একটা দিতেই পারে। তখন কি লিখবে? তখন অল দ্য মেম্বার্স অফ এবিসি ক্লাব লিখবে? নিশ্চয়ই না। তুমি কোনো একটা স্কুলের হেডমাস্টার মশাই, ধরো সেই স্কুলটার নাম, যেটা বলছিলাম যে একটা যে কোনো স্কুলের নাম হতে পারে, কিন্তু আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে XYZ হাই স্কুল, তাহলে আমি কি লিখবো? অল দ্য মেম্বার্স অফ XYZ হাই স্কুল? না, কি লিখবো তাহলে এখানে? এখানে তখন মেম্বার্স হবে না, ঠিক আছে, তখন কি হবে? অল দ্য স্টুডেন্টস, মানে যাদের জন্য নোটিশ তাদের কথা এখানে মেনশন করতে হবে। ক্লাব মেম্বার হলে মেম্বার্স, স্টুডেন্টস হলে স্টুডেন্টস, অল দ্য স্টুডেন্টস অফ, তখন এবিসি ক্লাব না, তখন কি? XYZ হাই স্কুল, স্কুল। মানে এই শূন্যস্থানগুলোতে খালি তোমরা বসিয়ে দেবে যাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে তাদের, এবং তাদের যে প্রতিষ্ঠান সেটা ক্লাব হোক বা স্কুল হোক তাদের নামগুলোকে খালি বসিয়ে দাও। ওকে, সমস্ত নোটিশ দেখো কেমন সুন্দর হবে। তারপরে কি লিখতে হয়? তাহলে এটা হলো অল দ্য মেম্বার্স অফ এবিসি ক্লাব। এরপরে সবার জন্যই একই, আর হিয়ার বাই, HEREBY, আর হিয়ার বাই নোটিফাইড। আমি বলেছি যে নোটিশেতে যে কোনো একটা কথা তোমাদের থাকতেই হবে, এটাও কিন্তু একটা রুল। হয় নোটিফাইড এই কথাটা থাকতে হবে অথবা ইনফর্ম এই কথাটা থাকতে হবে, যে কোনো একটা থাকতে হবে। হয় নোটিফাইড থাকতে হবে অথবা ইনফর্ম থাকতে হবে। এখানে আমি নোটিফাইড লিখেছি, এটা তোমরা ইনফর্মডও লিখতে পারো, ঠিক আছে। এই জায়গাটা আমি যে নোটিফাইড লিখেছি এটা তোমরা ইনফর্মডও লিখতে পারো, কিন্তু এই কথাটা থাকতেই হবে। এটা ছাড়া নোটিশ বলে গ্রাহ্য করা হবে না। ইনফর্মড বা নোটিফাইড এই দুটো কথার মধ্যে যে কোনো একটা থাকতে হবে, তবে দুটো লিখো না, যে কোনো একটা, হয় নোটিফাইড লিখো অথবা ইনফর্ম লিখো। আমি যেমন এখানে নোটিফাইড লিখেছি, তাহলে কি লিখলাম? অল দ্য মেম্বার্স অফ এবিসি ক্লাব আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট, যে আমাদের, তারপরে আবার দেখো শূন্যস্থান, এই শূন্যস্থানে যে প্রতিষ্ঠান নোটিশ করছে সেই প্রতিষ্ঠানটাকে মেনশন করো। ধরো স্কুল থেকে নোটিশ হচ্ছে দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ। ধরো কোনো ক্লাব থেকে, কোনো ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করছে বা কোনো ক্লাব একটা বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করছে, দ্যাট আওয়ার ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ। গোয়িং টু অর্গানাইজ কী করতে যাচ্ছে? তারা একটা রক্তদান শিবিরের আয়োজন করছে, কি বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করছে, কি ফ্রি বুক ডিস্ট্রিবিউশন ক্যাম্পের আয়োজন করছে, ক্লাব থেকেও হতে পারে। তাই যারা করছে সেই প্রতিষ্ঠানটাকে মেনশন করতে হবে। এখানে ক্লাব হলে লিখে দেবে দ্যাট আওয়ার ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ, স্কুল হলে লিখবে দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ। বোঝা গেল? কাজেই এই জন্যই আমি একটা শূন্যস্থান দিয়ে রেখেছি। দেখো, যেটা মানে যে প্রতিষ্ঠানটা থেকে নোটিশটা করা হবে, স্কুল হলে স্কুল, ক্লাব হলে ক্লাব, পঞ্চায়েত হলে পঞ্চায়েত, বিএলআরও অফিস হলে বিএলআরও অফিস, ঠিক আছে, যেগুলো সাধারণত আসে, এই যেটাই আসুক সেটাই খালি মেনশন করে দাও, ঠিক আছে। দ্যাট আওয়ার ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ, তারা একটা অর্গানাইজ করতে যাচ্ছে। কি অর্গানাইজ করতে যাচ্ছে? আমরা কি ক্লাব থেকে কি অর্গানাইজ মানে কি করতে যাচ্ছে ক্লাবে? ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, বৃক্ষরোপণ উৎসব। গোয়িং টু অর্গানাইজ
যে বিষয়টা নিয়ে নোটিশটা, সেখানে এই শূন্যস্থানে সেটাকে মেনশন করবে। যে বিষয়টা নিয়ে নোটিশ সেটা এই শূন্যস্থানে মেনশন করবে। ইজ গোয়িং টু অর্গানাইজ এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। ঠিক আছে, ট্রি প্ল্যান্টেশনটা তোমরা দরকার হলে ছোটো হাতেরও দিতে পারো, ইচ্ছা করলে এটাকে ক্যাপিটালও করতে পারো। টি প্ল্যান্টেশনের পি, প্রোগ্রামের পি, এটাকে ক্যাপিটালও করতে পারো। এখানে ক্যাপিটাল বা স্মল কোনোটাই অসুবিধা না। ঠিক আছে, যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, ব্লাডের বিটা ক্যাপিটাল, ডোনেশনের ডিটা ক্যাপিটাল, ক্যাম্পের সিটা ক্যাপিটাল। তোমাদের ক্লাব থেকে যদি রক্তদান শিবির আয়োজন করো তখন কী লিখবে? ইজ গোয়িং টু অর্গানাইজ এ ব্লাড ডোনেশন ক্যাম্প। ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণ লিখলে ইজ গোয়িং টু অর্গানাইজ এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। তোমার স্কুল থেকে আয়োজন করা হচ্ছে ফ্রি বুক ডিস্ট্রিবিউশন, তার কি লিখলে ইজ গোয়িং টু অর্গানাইজ এ ফ্রি বুক ডিস্ট্রিবিউশন ক্যাম্প। এ ফ্রি বুক ডিস্ট্রিবিউশন, ফ্রি বুক ডিস্ট্রিবিউশন ক্যাম্প। যে বিষয়টা নিয়ে তোমাদেরকে নোটিশটা, সেটা এই শূন্যস্থানে মেনশন করতে হবে। বোঝা গেল? তারপরে এরপরে অন, কবে কবে তোমরা এই ঘটনাটা ঘটাতে যাচ্ছ। আমি আগেই এখানে মানে কি বলেছি যে মোটামুটি এর মানে কি করবে, 3 দিন আগে থেকে ওই 15 দিনের রেঞ্জটা, এটাকে খেয়াল করে তোমাকে অরিজিনাল কোন দিনে এটা করতে যাচ্ছ সেটাকে মেনশন করতে হবে। আমি আগেই বলেছিলাম যে আমরা 20 তারিখে কোনো এই বৃক্ষরোপণ উৎসবটা 20 তারিখে আয়োজন করব, সেই জন্য 13 তারিখে আমি নোটিশ দিচ্ছি। তাহলে এখানে আমি কি দেবো, এখানে যে যেদিনকে এই ঘটনাটা ঘটবে, তুমি নোটিশটা 13 তারিখ দিচ্ছ, কিন্তু যেদিনকে ঘটনাটা অরিজিনাল ঘটনাটা ঘটবে সেই ডেটটা এখানে মেনশন করবে। ফ্রি ডিস্ট্রিবিউশন ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম অন 20/4/2025, সেই ডেটটাকে এখানে মেনশন করলে। অ্যাট দ্য, কোথায় হবে এই যে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামটা, কোথায় হবে? অ্যাট দ্য ক্লাবস প্লেগ্রাউন্ড, ক্লাবের খেলার মাঠেতে হতেই পারে। যে জায়গাতে হবে সেই জায়গাটাকে মেনশন করো। অ্যাট দ্য ক্লাবস প্রিমিসেস, ক্লাবের যে চৌহদ্দি সেখানে ক্লাবস প্রিমিসেস। ঠিক আছে, অ্যাট দ্য প্রিমিসেস অফ দ্য ক্লাব, অ্যাট দ্য ক্লাবস প্লেগ্রাউন্ড, খেলার মাঠে, যে কোনো একটা জায়গাকে মেনশন করো। ঠিক আছে, যে জায়গাতে অনুষ্ঠানটা হবে। এই ট্রি প্ল্যান্টেশন তুমি করলে ক্লাবস প্রিমিসেস। যদি ধরো ব্লাড ডোনেশন ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্পটা তো কোনো একটা জায়গায় হবে, সেটা তুমি ক্লাবের সভাঘরে হতে পারে, সেরিমনি হলে হতে পারে, বা ক্লাবের মাঠে হতে পারে। মানে ব্লাড ডোনেশন ক্যাম্প অন অত, অ্যাট দ্য ক্লাবস প্লেগ্রাউন্ড, অ্যাট দ্য ক্লাবস অডিটোরিয়াম। স্কুলের ফ্রি বুক ডিস্ট্রিবিউশন, সেটা স্কুলের যেটা লাইব্রেরি রুম সেখানে হতে পারে, অ্যাট দ্য স্কুল লাইব্রেরি রুম। সেই জায়গাগুলোকে খালি এখানটায় মেনশন করে দাও। এখানে যেমন অ্যাট দ্য ক্লাবস অ্যাপোস্ট্রোপিএস প্লেগ্রাউন্ড, সেই জায়গাটাকে খালি মেনশন করবে। ঠিক আছে, ফ্রম, এবারে ধরো রক্তদান শিবির যদি আয়োজন করতে দেয়, রক্তদান শিবির তো সারাদিন ধরে তুমি রক্ত দেবে না, সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত। ট্রি প্ল্যান্টেশন, সেই সারাদিন কি তুমি ট্রি প্ল্যান্ট করেই বেড়াবে? একটা নির্দিষ্ট টাইম, সবাইকে তুমি নোটিশটা দিচ্ছ একটা নির্দিষ্ট টাইমে আসার জন্য, তো যে নির্দিষ্ট টাইমটা ওটা কটা থেকে কটা পর্যন্ত হবে সেটাকে তুমি মেনশন করবে। এরপরে অ্যাট দ্য ক্লাবস প্লেগ্রাউন্ড ফ্রম ধরো 10 AM to 4 PM, সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত রক্তদান শিবিরের আয়োজন করা হতে পারে, বুক ডিস্ট্রিবিউশনের আয়োজন করা হতে পারে, এই ট্রি প্ল্যান্টেশনের আয়োজন করা হতে পারে। সেই টাইমটুকু খালি এখানে মেনশন করে দেবে, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এই ঘটনাটা ঘটছে। ফ্রম 10 AM to 4 PM, স্টপ। এরপরে স্টপ। দেখো কি লিখলাম প্রথম লাইনটা, সেটা একবার দেখি। অল দ্য মেম্বার্স অফ ABC ক্লাব আর হিয়ারবাই notified that our club is going to organize a tree plantation program on 20/4/2025 at the club's playground from 10 AM to 4 PM. এটা আমাদের প্রথম সেন্টেন্স হলো। আমরা যখন একটা ভালো নোটিশ লিখতে হলে কি কি থাকতে হবে, আমরা বলেছিলাম 5W যেন আমাদের নোটিশে থাকে। 5W মানে হচ্ছে হু, হোয়াট,
হোয়ার, হোয়েন অ্যান্ড হোয়াই। হু মানে কে, হোয়াট মানে কি, হোয়ার মানে কোথায়, হোয়েন মানে কখন এবং হোয়াই মানে কেন। এই 5টা জিনিস যেন একটা নোটিশের মধ্যে থাকে। এটা কোনো নিয়ম না, কিন্তু এটা একটা টেকনিক। এই 5খানা জিনিস থাকলে একটা কম্প্যাক্ট নোটিশ হয়। দেখো আমাদের প্রথম সেন্টেন্সের মধ্যে এই সমস্ত ইনফরমেশানগুলো তোমরা পাচ্ছ কিনা। অল দ্য, প্রথমে হচ্ছে হু। হু মানে কে, কে নোটিশ দিচ্ছে, নোটিশ দিচ্ছে একটা ক্লাব, নোটিশ দিচ্ছে সেই ক্লাবের প্রেসিডেন্ট। তাহলে হু, এটা কে দিচ্ছে, ক্লাব দিচ্ছে এবং ক্লাবের প্রেসিডেন্ট দিচ্ছে। এবং হুর আরও একটা মানে হয় যে কাদের জন্য দেওয়া হচ্ছে, ক্লাবের মেম্বারদের জন্য দেওয়া হচ্ছে। আমরা ক্লাব দিচ্ছে সেটা তো প্রথমেই রয়েছে, একদম শেষেতে যখন কে দিচ্ছে ক্লাবের প্রেসিডেন্ট সেটাও মেনশন করা থাকবে। আর কাদের জন্য দেওয়া হচ্ছে সেটাও হুইয়ের মধ্যেই পড়ে। দেখো সেটা প্রথমেই কিন্তু পড়ে দেওয়া হচ্ছে অল দ্য মেম্বার্স অফ এবিসি ক্লাব, এবিসি ক্লাবের মেম্বারদেরকে। অল দ্য স্টুডেন্টস অফ XYZ হাই স্কুল, XYZ হাই স্কুলের স্টুডেন্টদেরকে। মানে কাদের জন্য এই নোটিশ সেটা কিন্তু প্রথমেই, মানে হু সেটা কিন্তু আমরা প্রথমেই বলে দিচ্ছি। তারপরে হোয়াট, হোয়াট মানে কি, এই নোটিশটার উদ্দেশ্যটা কি, কি সেটা। অল দ্য মেম্বার্স অফ এবিসি ক্লাব আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। আমাদের ক্লাব একটা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম করতে যাচ্ছে। কি করতে যাচ্ছে? ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম বা বৃক্ষরোপণ উৎসব আয়োজন করতে যাচ্ছে। সেটাও কিন্তু আমরা মেনশন করলাম। মানে হু হলো, হোয়াট হলো। যদি স্কুল হতো, আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ ফ্রি বুক ডিস্ট্রিবিউশন ক্যাম্প। কি হলো? হুটা হয়ে গেল কাদের জন্য, এবং হোয়াট মানে কি সেটা আমরা বলে দিলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে হোয়েন। হোয়েন মানে কখন, মানে কোন সময়, মানে কোন ডেটে, ডেটের আবার কোন সময়ে, সেগুলো কখনের মধ্যে আসে সেটাও একটা ভালো নোটিশের মধ্যে থাকতে হবে। দেখো ফ্রি বুক ডিস্ট্রিবিউশন, স্কুল হলে ফ্রি বুক ডিস্ট্রিবিউশন ক্যাম্প অন 20/4/2025। ডেটটা কত? 20/4/2025 অ্যাট দ্য ক্লাবস প্লেগ্রাউন্ড ফ্রম 10 AM to 4 PM। মানে এই যে হোয়েন কখন, সেই কখনের দুটো জায়গায় আমরা কভার করে দিচ্ছি। কবে হচ্ছে? 20/4/2025 হচ্ছে, এবং কখন হচ্ছে? ফ্রম 10 AM to 4 PM, সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত। ধরো এই ক্লাবের ক্ষেত্রে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম বলেছে, আমরা কী করছি? গোয়িং টু অর্গানাইজ এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম অন 20/4/2025। এই 20 তারিখে এই ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামটা হবে। কোথায় হচ্ছে? অ্যাট দ্য ক্লাবস প্লেগ্রাউন্ড ফ্রম 10 AM to 4 PM, সকাল 10টা থেকে 4টে। মানে 20 তারিখ এবং সকাল 10টা থেকে 4টে, এটা হচ্ছে হোয়েন, কখন, সেইটাকে কিন্তু আমরা প্রথম লাইনেই মেনশন করে দিচ্ছি। আর একটা কি, সেটা হচ্ছে হোয়ার, মানে কোথায়। সেটাও দেখো প্রথম লাইনেই আছে। এই যে অন 20/4/2025 অ্যাট দ্য ক্লাবস প্লেগ্রাউন্ড, ক্লাবের খেলার মাঠে, অ্যাট দ্য স্কুলস অডিটোরিয়াম, স্কুলের অডিটোরিয়ামে, অ্যাট দ্য পঞ্চায়েত কমিউনিটি হল, পঞ্চায়েতের কমিউনিটি হলে। মানে যে বিষয়ের উপরে এই নোটিশ, সেই জায়গাটাকেও কিন্তু সেই যে পঞ্চায়েতের নোটিশ হলে পঞ্চায়েতের কমিউনিটি হলে হবে, ক্লাব হলে ক্লাবের প্লেগ্রাউন্ডে হবে বা ক্লাবের প্রিমিসেসে হবে, স্কুল হলে স্কুলের অডিটোরিয়ামে হবে। এইটাকে খেয়াল রেখে তোমাকে কিন্তু কোথায় তোমার এই অনুষ্ঠানটা হবে সেটাও কিন্তু তুমি মেনশন করে দিচ্ছ। কাজেই তুমি দেখো হু মানে কে, হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, 4টে জিনিসকেই তুমি প্রথম লাইনের মধ্যেই নিয়ে এলে। আর একটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে হোয়াই, মানে কেন, কেন এইসবের আয়োজন করা হয়েছে। এখানে একটা কথা আমি পরে আসছি, তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই যে এই যে দেখছো ফ্রম ফ্রি বুক ডিস্ট্রিবিউশন ক্যাম্প অন এত অ্যাট দ্য ক্লাবস প্লেগ্রাউন্ড ফ্রম এত টু এত, টাইমটা দিয়ে এখানে স্টপ দিয়ে দিয়েছি। ঠিক আছে, প্রথম সেন্টেন্সের মধ্যেই আমরা এই 4খানা WH-কে ঢুকিয়ে দিয়েছি, বাকি রয়েছে খালি হোয়াই। নেক্সট দেখো আমি একটা ব্র্যাকেটের মধ্যে, থার্ড ব্র্যাকেটে লিখেছি রাইট 2-3 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াই অ্যান্ড দ্য ইম্পর্টেন্স। 2-3টে সেন্টেন্স বা বাক্য তোমাকে যে বিষয়ের উপর এই নোটিশটাকে লিখতে হবে, সেই বিষয়ের গুরুত্ব কী এবং কেন সেই বিষয়টা দরকারি, সেটাকে তোমাকে 2-3টে
বাক্যের মধ্যে লিখতে হবে। এটাই হলো হোয়াই। হোয়াই মানে কেন, কেন ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের দরকার, কেন ফ্রি বুক ডিস্ট্রিবিউশন ক্যাম্পের দরকার, কেন ব্লাড ডোনেশন ক্যাম্পের দরকার, এই হোয়াই বা কেন সেটা তোমাকে জাস্ট 2 থেকে 3টে সেন্টেন্স তোমাকে নিজেকে লিখতে হবে। মানে কোন টপিকটা পরীক্ষা আসবে সেটা আমি জানি না, যে টপিক এইখানে যেমন খালি জাস্ট ওইগুলোকে মেনশন করে দিলেই হয়, কিন্তু এইখানে হোয়াইয়ের ক্ষেত্রে তোমাকে 2 থেকে 3টে সেন্টেন্স নিজেকে লিখতে হবে, হোয়াই বা কেন। এবং সেখানে কি থাকবে, যে কারণের জন্য এই নোটিশটা সার্ভ করা হচ্ছে সেই কারণটার গুরুত্বটা কি সেটা ওই হোয়াইয়ের মধ্যে তোমরা 2 থেকে 3টে সেন্টেন্সে বর্ণনা করবে। দেখো এখানেতে যে টাইমটা বলার পরে যেখানে স্টপ দিয়েছি তারপরে একটা থার্ড ব্র্যাকেটে আমি কালো রঙে লিখেছি যে 2-3টে সেন্টেন্স অ্যাবাউট হোয়াই অ্যান্ড দ্য ইম্পর্টেন্স। এটা আমি তোমাদেরকে 5Wর ক্ষেত্রে বলেছিলাম দিস ইজ নট ম্যান্ডেটারি, এটা বাধ্যতামূলক কিছু না, এটা একটা টেকনিক, এটা রুল না, এটা মানতে পারো নাও মানতে পারো। তোমরা অলরেডি 4টে WH দিয়ে দিয়েছো, এখান পর্যন্তই যদি তোমরা রাখো এবং তারপরে ওই নীলকালিতে যেটুকু লেখা আছে সেটুকু আবার লিখে পুরো নোটিশটা শেষ করে দাও, যথেষ্ট, তাতেই হয়ে যাবে। যা নোটিশের এই প্যাটার্নটা করে দেওয়া আছে, এই যে এখানে রাইট 2-3 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াই অ্যান্ড দ্য ইম্পর্টেন্স, এটা যদি না লিখে কেউ এখানে এই এতটা পর্যন্ত লিখে ক্লাস প্লেগ্রাউন্ড মানে যেটা শূন্যস্থান করে দেওয়া আছে ফ্রি বুক ডিস্ট্রিবিউশন, এবং তারপরে এইখানে 2টো লাইন লেখা আছে, পরে আসছি, এই 2টো লাইন লিখে নোটিশে যেভাবে শেষ করা আছে সেভাবে শেষ করে, তাহলেই সে পরীক্ষাতে 10-এতে 8 পাবে। কারণ যা করে দেওয়া আছে এটা পরীক্ষাতে 10-এতে 8 সে এমনিই পাবে, কিন্তু সে 10-এতে 10 পাবে না। 10-এতে 10 পেতে গেলে মানে যারা 80% পেতে চাইছো তাদেরকে এই 2-3টে সেন্টেন্স অ্যাবাউট হোয়াই, কী কারণের জন্য এই নোটিশটা সার্ভ করা হচ্ছে, তার গুরুত্ব কী, এত কিছু না লিখলেও চলবে। যেটুকু এই যে লিখে দিয়েছি এবং শেষে 2-3টে লাইন জাস্ট তৈরি করো, মুখস্থ করো, তাহলেই তোমাদের পুরো নোটিশটা দাঁড়িয়ে যাবে। বাকি যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা, কারণ আমি তোমাদের দেখিয়ে দেবো যে নোটিশে কোথায় কোথায় নম্বরের বিভাজনগুলো কেমন আছে, এরকমভাবে লিখলেই তোমরা 10-এর মধ্যে 8 পাবে। কিন্তু অনেকেই 10-এ 10 পেতে চায় এবং 10-এ 10 পাওয়াটা খুব সোজা, এখানে 10-এ 10ই ওঠে। সেটা পেতে গেলে কি করতে হবে, সেটা পেতে গেলে যে বিষয়ের উপর নোটিশ সে বিষয় সম্পর্কে নিজেকে, কারণ আমি তো জানি না কোনটা পড়বে, আমি তোমাদেরকে 7-8টা কি 10টা 2-3টে সেন্টেন্স করে মানে প্রতিটা টপিকের উপরে 2-3টে করে সেন্টেন্স বলে দিতে পারি, কিন্তু সেগুলো তোমাদেরকে নিজেকে তৈরি করতে হবে, তৈরি করে সেখানে ইনসার্ট করতে হবে, আমি সেগুলো বলে দিতে পারি। তাই এখানেতে 2-3টে সেন্টেন্স অ্যাবাউট হোয়াই অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য টপিক সেটা তোমাকে এখানে বর্ণনা করতে হবে। এই 2-3টে সেন্টেন্স যদি তোমরা নিজে লিখতে পারো এবং সেটা যদি ঠিক হয়, মানে এখানে ভুল লিখলে কিন্তু নম্বর পাবে না, যদি ঠিক হয় সেটা যদি তোমরা লিখতে পারো তোমরা পরীক্ষাতে 10-এতে 10ই পাবে। এইটা লিখলে এইটুকু বাদ দিয়ে এইটা লিখলে 8 পাবেই। আর তোমরা যদি ওইটা নিজেরা 2 কি 3টে সেন্টেন্স লিখতে পারো 10-এ 10ই পাবে। ওকে, চলো আমি মানে আজকে তোমাদেরকে আমি এই প্যাটার্নটাই খালি দিচ্ছি, পরের দিন আমি নোটিশগুলো করাতে শুরু করব। ধরো এখানে আমি একটু বলে দিই, ধরো ব্লাড ডোনেশন ক্যাম্প বা রক্তদান শিবিরের উপরে একটা আমাদেরকে নোটিশ লিখতে দিয়েছে। আমরা কি লিখবো, এই 2-3টে লাইন কি লিখবো, আমরা এরকম লিখবো, খুব সোজা জিনিস লিখবো যে রক্ত যে আমরা সবাই জানি বা আমরা জানি যে 1 ফোঁটা রক্ত সমান একটা জীবন, বা 1 ফোঁটা রক্ত একটা মানুষের জীবন বাঁচায়। ঠিক আছে, এটা হলো প্রথম সেন্টেন্স। কী লিখবো, উই অল নো দ্যাট এ ড্রপ অফ ব্লাড ক্যান সেভ এ লাইফ। উই অল নো, আমরা সবাই জানি, এ ড্রপ অফ ব্লাড, 1 ফোঁটা রক্ত বা 1 বিন্দু রক্ত, ক্যান সেভ এ লাইফ, একটা জীবনকে বাঁচাতে পারে। এই রকম সোজা সোজা সেন্টেন্স লিখবে, একটা সেন্টেন্স হয়ে গেল। এরপরে তোমরা কি লিখবে, ধরো এরকম লিখতেই পারো যে রক্ত আর্টিফিশিয়ালি তৈরি করা যায় না, সেই জন্য রক্তদান খুবই জরুরি। তাহলেই রক্তদানের ইম্পর্টেন্স বলা হয়ে গেল যে রক্ত মানুষের প্রাণ বাঁচায় এবং রক্ত যেহেতু আর্টিফিশিয়ালি তৈরি করা যায় না, রক্তদানটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাজ ব্লাড ক্যানট বি মেড আর্টিফিশিয়ালি, অ্যাজ ব্লাড ক্যানট বি মেড আর্টিফিশিয়ালি, রক্তকে আর্টিফিশিয়ালি তৈরি করা যায় না, সো ব্লাড ডোনেশন ইজ এসেন্সিয়াল ফর এভরি হিউম্যান লাইফ। রক্তদান বা ব্লাড ডোনেশন এটা প্রত্যেকটা মানুষের জীবনের জন্য খুব ইম্পর্টেন্ট। 2টো সেন্টেন্স দেখো যথেষ্ট। A drop of blood can save a life, and as blood cannot be made artificially, blood donation is essential for human life. হয়ে গেল।
এই দুটো সেন্টেন্স মোর দ্যান এনাফ। ঠিক আছে, এরকমই দুটো করে কি 3টে সেন্টেন্স লিখবে, এর থেকে বেশি আবার কি লিখবে, এতেই তোমরা 10-এ 10 পাবে। ঠিক আছে, চলো এরকম 2-3টে সেন্টেন্স সেই টপিকের উপর লিখলে। তারপরে দেখো কি লিখেছি আমি। সাধারণত এইসব অনুষ্ঠানগুলোতে একটা চিফ গেস্ট থাকে, অনেক লোকজন আসে, তা অত কিছু আলাদা করে মেনশন করার দরকার নেই, কারণ আমি বলেইছি এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অত কিছু গল্প সে অধস্তনকে জানায় না। এরকমভাবে লিখবে, সাম এমিনেন্ট পার্সোনালিটিস উইল বি প্রেজেন্ট দেয়ার টু মেক দ্য প্রোগ্রাম এ সাকসেস। সাম এমিনেন্ট পার্সোনালিটিস উইল বি প্রেজেন্ট দেয়ার টু মেক দ্য প্রোগ্রাম এ সাকসেস। কিছু বিখ্যাত লোক ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এই গোটা প্রোগ্রামটাকে সফল করে তোলার জন্য। নেক্সট কি আছে, নেক্সট আছে দেয়ারফর কমা ড্যাশ আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম অ্যান্ড টু ড্যাশ। এই যে ড্যাশ, এই ড্যাশেতে কি লিখবে, দেয়ারফর কাদের জন্য নোটিশ তাদেরকে আরেকবার মেনশন করো। ধরো ক্লাবের মেম্বারদের জন্য নোটিশ, তার কি লিখবে, দেয়ারফর মেম্বার্স আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম অ্যান্ড টু কি করতে হবে, রক্ত দিতে হবে, টু ডোনেট ব্লাড। সো মেম্বার্স আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম অ্যান্ড টু ডোনেট ব্লাড। ধরো ফ্রি বিগ ডিস্ট্রিবিউশন স্কুল থেকে হচ্ছে, সো স্টুডেন্টদের জন্য, তার কি লিখবে, দেয়ারফর স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম অ্যান্ড টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য ফ্রি বুক ডিস্ট্রিবিউশন ক্যাম্প। ধরো দেওয়া আছে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম ক্লাব থেকে, সো মেম্বার্স আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম অ্যান্ড প্ল্যান্ট ট্রিজ টু সেভ হিউম্যানিটি। এরকম যে কোনো একটা মানে যে বিষয়ের উপর নোটিশটা সেটাকে খালি মেনশন করতে হবে, আর তার আগেরটাতে যাদের জন্য নোটিশ সেটাকে মেনশন করতে হবে, তাহলেই আমাদের নোটিশটা কমপ্লিট হয়ে গেল। এরকম যদি একটা নোটিশ তোমরা লিখতে পারো তাহলে তোমরা পরীক্ষায় 10-এ 10ই পাবে। যদি এই 2-3টে লাইনকে বাদ দিয়ে লেখো তাহলেও তোমরা পরীক্ষায় 8 পাবে, আর যদি তোমরা এই 2-3টে লাইনকে নিয়ে পুরোটা লিখতে পারো তাহলে অবশ্যই পরীক্ষায় তোমরা 10-এ 10ই পাবে। ওকে, এবারে নোটিশের বডিটা তো পুরো আমরা লিখলাম, কিন্তু 10-এ 10 পাবে বা 8 পাবে যেটা বলছি, আমাদের নোটিশের পুরো শেষটাকে কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু এই পুরো নম্বরটা পাওয়া যাবে। নোটিশটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা কি লিখব, নোটিশটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু একটা ম্যান্ডেটরি পার্ট রয়েছে যেটা আমাদেরকে লিখতেই হয়, যেটা না লিখলে আমাদের কিন্তু নোটিশটা নোটিশ বলে গ্রাহ্য হবে না। কি সেটা, নোটিশটা শেষ হওয়ার পরে ডান দিকের কোণে যিনি নোটিশ দিচ্ছেন তার পুরো নাম, মানে টাইটেল সহ তার পুরো নাম, যে পদে থেকে তিনি নোটিশ দিচ্ছেন সেই পদের নাম, সেই পদটা যে প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানের পুরো ঠিকানা দিতে হয়, তবেই আমাদের নোটিশটা কিন্তু কমপ্লিট হয় এবং তবেই কিন্তু এই পুরো নম্বর পাওয়ার গল্পটা। ঠিক আছে, তাহলে ধরো এখানে নোটিশটা শেষ হয়ে গেল, তারপরে কি হবে, তারপরে যিনি নোটিশ দিচ্ছেন মানে তোমরাই নোটিশ দিচ্ছ, তোমাদেরকেই কোনো একটা পদ দেওয়া হবে, সেই পদ থেকে তোমরা নোটিশ দেবে, সেই তোমাদের নামটা এখানে পুরো দিতে হবে, কিন্তু তোমাদের পুরো নামটা আবার অরিজিনাল দিয়ে দিও না, যেটা বলছিলাম যে এক্সামিনেশনের যে ডেকোরাম সেটাকে মেনটেন করবে, যে কোনো একটা ইমাজিনারি নাম প্রথমে দেবে, তারপরে যে পদে থেকে তোমরা নোটিশ দিচ্ছ সেটা ক্লাবের প্রেসিডেন্টই হোক, স্কুলের হেডমাস্টারই হোক, কি যাই হোক সেই পদটাকে মেনশন করবে, তারপরে সেই পদতে যে প্রতিষ্ঠানের সেই প্রতিষ্ঠানকে মেনশন করবে এবং তারপরে প্রতিষ্ঠানের পুরো ঠিকানা তোমাদেরকে দিতে হবে। এখানে দেখো আমি প্রথমে একটা এসডি দিয়েছি, মানে নোটিশটা শেষ হওয়ার পরে এক লাইন নিচে আমি একটা এসডি দিয়েছি, এস ক্যাপিটালে, তারপর ডি, তারপর একটা অবলিক চিহ্ন, তারপর একটা হাইফেন। এই এসডিটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, মানে এসডিটা কোনো ম্যান্ডেটারি পার্ট না, দিলে ভালো না দিলেও চলে। এসডি মানে কি, এসডি মানে হচ্ছে সিগনেচার। ধরো এখন মানে নোটিশেতে একটা সই থাকতে হয়, যিনি নোটিশ দিচ্ছেন তার সই থাকতে হয়, কিন্তু এখন অনেক নোটিশই মানে সবসময় যে নোটিশ যে প্যাডেতে লিখে সই করে চেটানো হবে এমন না, অনেক সময় টেলিকমিউনিকেশনের মাধ্যমে বেশ কিছু নোটিশ আসে এবং সেই নোটিশগুলোকে মানে ধরো বোম্বেতে কোনো অফিসের কোনো বড়োবাবু রয়েছেন, তিনি তার সমস্ত বিভিন্ন জায়গাতে তার ব্রাঞ্চ রয়েছে অফিসের, তিনি সমস্ত অফিসের কর্মীদের জন্যই একটা নোটিশ সার্ভ করছেন, তিনি বোম্বেতে বসে রয়েছেন, তার সেই মানে প্রতিলিপি, তার স্বাক্ষরের একটা নমুনা বা স্ট্যাম্প, সেটা দিয়েও বেশ কিছু নোটিশ আসে, সেই নোটিশগুলোকেও দেওয়ালে চেটানো হয় বা সার্ভ করা হয়। সেরকম নোটিশের ক্ষেত্রে এই এসডিটা দেওয়া হয়। এসডিটার মানে হচ্ছে সিগনেচারটা ভেরিফাই করা, যিনি স্বাক্ষর করার কথা তিনিই স্বাক্ষর করেছেন, সেই জন্য এসডিটা দেওয়া হয়, কিন্তু এটা ম্যান্ডেটরি পার্ট না, দিলেও পারো না দিলেও চলবে, না দিলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যাই হোক আমি দিয়ে রেখেছি এসডি, এস ক্যাপিটাল, তারপরে স্মল ডি
একটা অবলিক চিহ্ন নিয়ে হাইফেন, তারপরে দেখো আমি দেখেছি নেম ডেজিগনেশন অফিস অ্যাড্রেস। আমি এগুলো লিখেছি তোমাদেরকে বোঝার সুবিধার জন্য, তোমরা কিন্তু লিখবে না। নেম ডেজিগনেশন অফিস আর অ্যাড্রেস এগুলো কিন্তু তোমরা লিখবে না, এটা আমি তোমাদের বোঝার সুবিধার জন্য লিখেছি। তোমরা কি শুধু যে নোটিশ দিচ্ছে তার নাম, যেমন তোমরা নোটিশ দিচ্ছ যে কোনো তোমাদের একটা ইমাজিনারি নাম দেবে, নেম বলে কিছু লিখবে না, তোমরা পুরো নামটা টাইটেল সহ দেবে। তারপরে যে পদে থেকে তোমরা নোটিশটা করছো সেই পদের নাম দিতে হয়। যেমন ধরো তুমি ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে নোটিশ করছো, তাহলে লিখবে প্রেসিডেন্ট। স্কুলের হেডমাস্টার হিসেবে নোটিশ করছো, লিখবে হেডমাস্টার অফ অমুক স্কুল, হেডমাস্টার অফ XYZ হাই স্কুল বা প্রেসিডেন্ট অফ ABC ক্লাব, এরকম কিন্তু লিখবে না, শুধু লিখবে প্রেসিডেন্ট, পদের নাম, তারপরে পদটা যে প্রতিষ্ঠানের, সেটা স্কুল হলে স্কুলের নাম, ক্লাব হলে ক্লাবের নাম, ABC ক্লাব বা XYZ হাই স্কুল, এরকমভাবে লিখবে। এবং তারপরে একটা যে কোনো ইমাজিনারি অ্যাড্রেস দিতে হয়, ইমাজিনারি অ্যাড্রেস দেবে, যে কোনো একটা কল্পনার অ্যাড্রেস দিয়ে দেবে। ধরো 26 BT রোড কলকাতা 1, এরকম একটা ইমাজিনারি অ্যাড্রেস দেবে, তবেই তোমার কিন্তু নোটিশটা শেষ হলো। ওকে, তবেই তোমরা এই 10 নম্বর পাওয়ার অধিকারী হলে। যাই হোক, এটা হলো অফিসিয়াল নোটিশের ক্ষেত্রে এই প্যাটার্নটা আমরা ফলো করি। এই অফিসিয়াল নোটিশের মধ্যে এই ক্লাবের নোটিশও হয়, স্কুলের প্রধান বা হেডমাস্টার মশাই তিনি যদি বাকি স্টাফদের বা স্কুলের বাকি ছাত্রদেরকে নোটিশ দেন, তিনিও এই নোটিশের এই প্যাটার্নটাই ফলো করবেন, এটাকে অফিসিয়াল নোটিশ বলা হয়। কিন্তু কিছু কিছু স্কুলের নোটিশ আছে যেখানে দেখা যায় যে স্কুলের মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে ছাত্ররাই সেই প্রতিষ্ঠানের প্রধান। ধরো স্কুলের যে স্টুডেন্ট হেলথম রয়েছে, স্টুডেন্ট হেলথমের প্রেসিডেন্ট হয়তো কোনো ছাত্রকেই করা হয়েছে, বা স্কুলের যে ম্যাগাজিন কমিটি রয়েছে সেই ম্যাগাজিন কমিটির প্রেসিডেন্ট কোনো ছাত্রকেই করা হয়েছে, এবং তাদের মাধ্যমেই বাকি ছাত্রদেরকে কোনো নোটিশ সার্ভ করা হচ্ছে। স্টুডেন্ট হেলথমের প্রেসিডেন্ট কোনো ছাত্র এবং তার মাধ্যমে বাকি ছাত্রদেরকে কোনো নোটিশ সার্ভ করা হচ্ছে। এই ধরনের নোটিশের ক্ষেত্রে কি করতে হয়? এই ধরনের নোটিশের ক্ষেত্রে এই পুরো প্যাটার্নটা একই হবে, ইভেন ASD দিয়ে নাম, ডেজিগনেশন অফিস, অ্যাড্রেস সবটাই হবে একই, কিন্তু সেই নোটিশে কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস, মানে স্কুলের যিনি প্রাতিষ্ঠানিক প্রধান, স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে দিয়ে কাউন্টার সাইন করাতে হয়। সেই নোটিশটার খালি ওইটুকুই পার্থক্য। সেই নোটিশটার ক্ষেত্রে কী লিখবো একবার দেখে নিই। এই পুরোটাই একই লিখছি, তারপরে SD দিয়ে নেম, ধরো যে ছেলেটি নোটিশটি করছে তার নাম দিলে, তারপরে তার ডেজিগনেশন, সে ধরো প্রেসিডেন্ট কোথাকার, প্রেসিডেন্ট দিলে, প্রেসিডেন্ট কোথাকার, স্টুডেন্ট হেলথম, লিখলে স্টুডেন্ট হেলথম, প্রেসিডেন্ট স্টুডেন্ট হেলথমটা কোথাকার, স্কুলের, সেই স্কুলটা হচ্ছে ধরো XYZ হাই স্কুল, লিখলে XYZ হাই স্কুল, তারপরে স্কুলের ঠিকানা দিলে। এই তো গেল এইখানের গল্প। এবারে এই দিকে দেখো, ওটা রাইট হ্যান্ড কর্নারে এটা সে লিখলো, কিন্তু লেফট হ্যান্ড কর্নারে দেখো আমি লিখে রেখেছি একটা কথা তোমাদের লিখতে হবে, কাউন্টার সাইনড বাই। কাউন্টার সাইন COUNTERSIGNED, কাউন্টার সাইন বাই মানে এই পুরো নোটিশটা স্কুলে যিনি প্রাতিষ্ঠানিক প্রধান তারও অনুমতি আছে, সেটা তিনি এখানে সই করবেন। এই কাউন্টার সাইন বাই বলে প্রথমে কথাটা লিখতে হবে, তারপরে একটা বড় দেখো ফাঁকা জায়গা আমি রেখেছি, তার উপরে যিনি স্কুলের হেডমাস্টার মশাই বা হেডমিস্ট্রেস তিনি সই করবেন, এবং ওই ফাঁকা জায়গাটার নিচেতে দেখো ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে হেডমাস্টার অবলিক হেডমিস্ট্রেস, মানে স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস এটা মেনশন করা আছে। তার নিচে আরেকটা ফাঁকা জায়গা রাখা হয়, যার নিচে লেখা হয় ডেট, মানে তিনি যেদিনকে সইটা করছেন সেই ডেটটা তিনি এখানে মেনশন করবেন। এইটা গেল এই ধরনের যে নোটিশ, সেই নোটিশেরও লেখার ফরম্যাট। কাজে দুটো ফরম্যাটই তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবং এই নোটিশটা লিখলে তোমরা পরীক্ষায় 10-এ 10ই পাবে। এবারে তোমাদের জানিয়ে দিই যে নোটিশের নম্বরের বিভাজনটা কোথায় আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। নোটিশের নম্বরের বিভাজনটা মানে যেগুলো ম্যান্ডেটরি পার্ট, যেগুলো নিয়ম, সেখানেই নম্বরের বিভাজনটা আছে। যেমন এই নোটিশ, এই জায়গাটা এই কথাটার জন্য আছে 1 নম্বর, এই যে ডেট দেওয়া এটার জন্য আছে 1 নম্বর, এই যে নিচেতে যে এই যে পুরো এই SD দিয়ে নেম, ডেজিগনেশন অফিস, অ্যাড্রেস এখানে আছে 2 নম্বর, ঠিক আছে। এবং এই নোটিশের ক্ষেত্রে, অফিসিয়াল নোটিশের ক্ষেত্রে এই যে পুরো বডি পার্ট, এই বডি পার্টে আছে 6 নম্বর, মানে এখানে 1 + 1 2, এবং বডিতে 6 8, এবং এখানে 2 10, এই নিয়ে হয় 10। আর যদি এইটা ওই কাউন্টার সাইনের কেস থাকে এই নোটিশে, তাহলে এখানে 1 + 1 2, এখানে 2 4, এই কাউন্টার সাইনের পোর্শনে 1 5, এবং তখন বডিতে থাকে 5, মোট 10। তাহলে স্যার যে গোটা সমস্ত জিনিস নিয়ে কথা কি বলছিলেন, দেখা গেল যে স্টুডেন্ট সমস্ত কিছু লিখেছে, এখানে হয়তো 1-2 লাইন একটুখানি কম লিখেছে, বা কয়েকটা বানান হয়তো ভুল করেছে। যাই হোক, যেহেতু সে সবকটা জিনিসকেই রাখার চেষ্টা করেছে, তার এই প্রচেষ্টাটাকেই যারা খাতা দেখেন তারা অ্যাপ্রিসিয়েট করেন, নিয়ে এইসব জায়গাগুলোতে অতটা
হয়তো 1 নম্বর কাটার কথা ছিল, দেখা গেলো যে এইগুলো সব লিখেছো, যেগুলো মানে ম্যান্ডেটরি পোর্শন না, সেগুলোকেও লিখে তুমি তোমার নোটিশটাকে সুন্দর করে গোছাবার চেষ্টা করেছো, সেখানে হয়তো দেখা যাচ্ছে দিতে যাচ্ছিলো 7.5, দিয়ে দিল 8, এরকম ব্যাপার। ঠিক আছে, তাই এইটা হলো নম্বরের বিভাজনটা, এরকমভাবে রাখা হয় 1 + 1 + 5 + 2 + 1, এটাই হচ্ছে নম্বরের বিভাজন। তাহলে এই যে নোটিশের একটা প্যাটার্ন তোমরা পেলে, এবং এই প্যাটার্নটা খুবই নম্বর ক্যারি করতে সাহায্য করবে এবং খুব সোজা, একটুখানি ঘরে 2-1 দিন লিখে দেখো। তা আজকে আমি তোমাদেরকে প্যাটার্নটা শেয়ার করলাম। অলরেডি প্যাটার্নের সঙ্গে সঙ্গে 2-3টে নোটিশ আমি অলরেডি বলেও দিলাম, যেমন এই ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম বা এই ফ্রি বুক ডিস্ট্রিবিউশন ক্যাম্প, এই ব্লাড ডোনেশন ক্যাম্প, এই সমস্ত সম্পর্কে আমি অলরেডি বলেও দিলাম। যাই হোক, নেক্সট দিন আমরা একটা নোটিশ এই প্যাটার্নের উপর সুন্দর করে লিখে করব, মানে সেদিনকেও চেষ্টা করবো একই সঙ্গে 2-3টে জিনিস বা যেগুলো আজকে বললাম সেগুলোকে আলাদা আলাদা করে মানে এখানে 2-3টে সেন্টেন্স কী লিখবে সেরকমভাবে বলে দেবো। মানে এগুলো আমাদের ইনফ্যাক্ট আমাদের ওই সাজেশানে আছেও, সেগুলোকে নিয়ে একটুখানি আলোচনা করব। নেক্সট দিন আমরা আর একটা নোটিশ হাতে কলমে সুন্দর করে করব। যাই হোক, এই যেটা লিখেছি এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং ধীরে সুস্থে খাতায় লিখে নিও, ঠিক আছে? তোমাদের সুবিধাই হবে। এবং তারপরেও আমি এর একটা PDF আমি তোমাদেরকে এই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, সেটা থেকেও দরকার হলে দেখে সুন্দর করে লিখে নিও। কিন্তু এটাকে লিখে এখন থেকেই তৈরি করো এবং নোটিশে যেন 10-এ 10 ওঠে সেরকমই চেষ্টা করো। ওকে, যাই হোক, আজকের টিউটোরিয়ালটা এখানেই শেষ হচ্ছে। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, যদি এই ভিডিওগুলো তোমাদের কাজে আসে, প্লিজ সাবস্ক্রাইব কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কোনো প্রশ্ন থাকলে উইদাউট এনি হেজিটেশন আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।